আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। 22-এর হাসি, 26-এ এসে কান্না। 4 বছর আগে বিশ্বকাপ তাকে দিয়েছিল পূর্ণতা, এবার দিল বিদায়ের অশ্রু। ট্রফিটা শেষ পর্যন্ত হাতে উঠল না, কিন্তু 2 দশকের অসংখ্য স্মৃতি, অগণিত রেকর্ড আর কোটি মানুষের ভালোবাসায় লিওনেল মেসির মাহাত্ম্য কমেনি এতটুকু। একবার পেরেছেন, আর না পারার কষ্ট আরও একবার পেলেন, তাই তো চোখের জলে বিদায়। এবারের আসর থেকে, হয়তো বিশ্বকাপ থেকেও, হয়তো প্রাণের চেয়েও প্রিয় আকাশী নীল জার্সি থেকেও। আর তাহলে কিংবদন্তির জীবনে ছোট্ট আক্ষেপের মতো তিনিও শেষ ম্যাচে পরাজিত সেনাপতি। যুদ্ধ জিততে না পারার কষ্টে কাঁদলেন, সেই জল দেখে চোখের পাতা ভিজে ওঠেনি এমন কেউ কি আছেন? বিশ্বকাপের ফাইনাল হারের পর সবার আগে রানার্স আপ মেডেল নিয়ে আকাশের পানে তাকালেন লিওনেল মেসি। হয়তো সৃষ্টিকর্তার কাছে অনুযোগ, এ কেমন তার বিচার। ফুটবলের জন্য সব দিয়েও কেন চিত্রনাট্যের শেষটা তার সাফল্য আর পূর্ণতায় পূর্ণ হলো না? কিন্তু বিধাতা তো ভাগ্য লেখন অনেক আগেই লিখে রেখেছেন। 4 বছর আগেই তার ক্যারিয়ারকে দিয়েছেন পূর্ণতা। দুপা মুড়িয়ে সবুজ গালিচায় বসে থাকার এই ছবিটাও মনে করিয়ে দেয় শত কোটির আইডল হয়েও নিজে বড্ড একা। দলকে এতটা দিলেন, 8 গোল আর 4 অ্যাসিস্ট। শেষ ম্যাচেও কিনা তার উপরই নির্ভর করলো আর্জেন্টিনা। আর মেসির উপর কি ভর করলো? তিনি যে ব্যর্থ, এই দুঃখ ভোলার আর কষ্ট সইবার সাহস আছে তো? 2 দশক আর 6 বিশ্বকাপের যাত্রা থামলো বলে, কিন্তু তাকে ভোলা যাবে না, ভুলতে দেবে না 22-এর হাসি, 26-এর কান্না। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো এই চিঠিতে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রত্যর্পণের অনুরোধের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কপিও যুক্ত করা হয়েছে। 2025 সালের 17 নভেম্বর ঘোষিত রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে রায়ে তাদের যাবতীয় সম্পত্তি রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। আর এই মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় তাকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। আগামী 2 মাসের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। ইন্টারপোলের চাওয়া অনুযায়ী প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে দুবাই কর্তৃপক্ষের কাছে। সাবেক পুলিশ কর্মকর্তার দাবি, বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে ইতিবাচক অগ্রগতি হয়েছে, নেই কোনো আইনি বাধাও। ফয়সাল হোসেনের রিপোর্ট। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বাংলাদেশ পুলিশের 3টি গুরুত্বপূর্ণ পদে 1 দশকেরও বেশি সময় দায়িত্ব পালনকালে নানা কর্মকাণ্ডে বারবার সমালোচিত হয়েছেন বেনজির আহমেদ। বিভিন্ন আলোচিত ঘটনার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক এই আইজিপি। দেশ ছেড়ে আবাস গড়েন সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই গত 12 জুন তাকে গ্রেপ্তার করা হয়। সংসদে এই তথ্যটি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই প্রশ্ন, কবে দেশে ফিরিয়ে আনা হবে বেনজিরকে? 1 মাসের আলটিমেটাম দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তা শেষ হয়েছে। ইতোমধ্যেই দুবাই পুলিশের কাছে ইন্টারপোলের চাওয়া অনুযায়ী সব নথি জমা দিয়েছে দুদক ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দল। গ্রেপ্তারের পর দুবাইয়ে অর্থ আত্মসাতের একটি মামলায় কারাগারে আছেন তিনি। আমার দৃঢ় বিশ্বাস আগামী 1-1.5 মাস। পুলিশের সাবেক এই কর্মকর্তার দাবি, দুবাই সরকারের ইতিবাচক সাড়া মিলেছে। সব ঠিক থাকলে আগামী 2 মাসের মধ্যেই বেনজিরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। ওই মামলা নিষ্পত্তি হতে হবে, তারপরে আসবে, এরকম কোনো কথা নেই। কারণ আপনারা জানেন যে দেশে সে গ্রেপ্তার হয়েছে সেটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না, এটা রাজতন্ত্র সিস্টেম।
তো সুতরাং রাজতন্ত্র সিস্টেম তারা চাইলেই ফেরত পাঠিয়ে দিতে পারবে। ইউএই সরকার অর্থাৎ দুবাই সরকারেরও একটা সম্মতি আছে, তারা কিন্তু দিবে না এরকম কথা বলে নাই। তা আমার দৃঢ় বিশ্বাস আগামী 1-1.5 মাসের মধ্যেই তাকে হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে। অর্থ আত্মসাৎ, প্রতারণা, জমি দখল সহ বেনজির আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ডজনখানিক মামলা রয়েছে। দেশে ফিরলে এসব মামলারও মুখোমুখি হতে হবে সমালোচিত এই পুলিশ প্রধানকে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হংবোর সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরেন শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের অঙ্গীকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনা হয় দেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অর্জন নিয়ে। আইএলও মহাপরিচালক জানান, ঢাকার সঙ্গে দীর্ঘদিনের অংশীদারি আরও জোরদারে আগ্রহী তারা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রাশেদ খান। প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে প্রশাসন মন্ত্রণালয়। বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে রাশেদ খানকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টির সাপেক্ষে সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন তিনি। নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন রাশেদ খান। মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব কীটনাশক ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না, কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি বলেন, দেশীয় রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে সেটি সম্ভাবনাময়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে বলেন স্থানীয় সরকার মন্ত্রী। লার্ভা নিধন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আমি বিশ্বাস করি যে এটা যে কেমিক্যালসটা আপনার ফর্মুলাটা গ্রহণ করা হচ্ছে, সেই ফর্মুলাটা যদি পরীক্ষামূলক ভাবে কাজ করেন, তারপর কাজ করা যায়, তাহলে সেটা নিঃসন্দেহে আমাদের মশা নিধনের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সফল করতে সক্ষম হবে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বলা হয়, আজ দুপুর থেকে পরবর্তী 48 ঘন্টায় রংপুর, ঢাকা, খুলনা ও সিলেট সহ 7টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আবারও অস্থায়ী জলাবদ্ধতা তৈরির আশঙ্কা রয়েছে। গত 24 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের মহেশখোলায় সর্বোচ্চ 203 মিলিমিটার এবং লরিরগড়ে 140 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবারে বন্যায় কক্সবাজারে বড় ধাক্কা লেগেছে মৎস্য খাতে। ভেসে গেছে প্রায় 6000 খামার ও ঘেরের মাছ, যাতে ক্ষতি হয়েছে 46 কোটি টাকার বেশি। চাষিরা জানেন না কবে মিলবে প্রণোদনা। মৎস্য বিভাগ আপাতত পরামর্শ দিচ্ছে বিকল্প চাষ পদ্ধতির। আজিব নিহাতের রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদুল ইসলাম ছোটন। কক্সবাজারের চকুরিয়ার বদরকালী এলাকার নাজিমউদ্দিন ঘেরের মাছ রক্ষায় 2 বার দিয়েছিলেন বাঁধ, কিন্তু কাজে আসেনি। এবারের ভয়াবহ বন্যায় ভেসে গেছে অধিকাংশ মাছ। যেটুকু বাকি আছে এখন তা রক্ষার শেষ চেষ্টা করছেন সর্বশান্ত এই চাষি। মানুষ দিয়ে মাটি কাটাইছি, 2বার মাটি ভেঙে গেছে, তো আমরা চেষ্টা করছি আবার বাঁধার জন্য চেষ্টা করছি, এখন জাল দিচ্ছি। সাম্প্রতিক বন্যায় কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য খাতে। এতে শুধু নাজিম নয়, পথে বসেছেন হাজারো চাষি। এখন ঘুরে দাঁড়াতে হলে তাদের যে আর্থিক সহায়তা দরকার তা কখন মিলবে সেটা জানে না কেউই। 2-3 লাখ টাকার মাছ এখন মানে কি
নদীতে চলে গেছে। যত ধরনের চেষ্টা আছে আমরা সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি, একটা তো কাজ আসে নাই। অনেক নেট টেট দিয়েছিলাম, পানি বেশ করার কারণে ওই নেট তো ডুবে গেছে। প্রজেক্টগুলো রক্ষা করার জন্য যে কিছু সাহায্য পাই অনেকটা উপকার আসবে। 2022 সালে আমাদের সব মাছ এই প্রজেক্টে চলে গেছে। ওটার অভিজ্ঞতায় আমরা এবারের মধ্যে উঁচু করে নেট দিছি, আমাদের মাছগুলি যায় নাই। চাষিদের এমন হাহাকারের মধ্যেও মৎস্য বিভাগের কাছে নেই প্রণোদনা সংক্রান্ত কোনো তথ্য। এখন তারা জলবায়ু সহনশীল বাগদা চিংড়ি, তেলাপিয়া, পাঙ্গাস আর রুই মাছ চাষের পরামর্শ দিচ্ছেন চাষিদের, জানাচ্ছেন জলাশয়ে মাছ ধরে রাখার কৌশল। শুটকি দিয়ে যে সমস্ত খাদ্যগুলো তৈরি করা হয় সেগুলোতে একটা ফ্লেভার থাকে, এগুলো মাছ পছন্দ করে। পাশাপাশি কিছু খাদ্য কিনতে পাওয়া যায়, আপনাদের এটাকে সম্পূরক খাদ্য বলি। এই সম্পূরক খাদ্যের একটা গন্ধ থাকে, নিয়মিতভাবে দিই, তাহলে অনেক সময় দেখা যায় যে পরিমাণ মাছ তার ইয়েতে ছিল তার চেয়ে অধিক পরিমাণ মাছ তার ওইখানে চলে আসতে পারে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় 5,500টি পুকুর ও খামার এবং 453টি চিংড়িঘের ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 11,000 চাষি। ক্ষতির পরিমাণ 46 কোটি 22 লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়াই। জেলায় বার্ষিক মোট চাহিদা 52,658 মেট্রিক টন মাছ। এই 3 উপজেলায় বছরে উৎপাদন হয় 12,223 মেট্রিক টন, যা মোট চাহিদার 23.21%। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। মাত্র এক দশকে বড় ধরনের ক্ষতির মুখে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধ। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বিলীন হতে পারে বসতভিটা ও ফসলি জমি। এমনকি বন্যার ঝুঁকিতে পড়তে পারে চিলমারী উপজেলা শহরও। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেললেও মিলছে না সমাধান। যে বাঁধ ভাঙন ঠেকানোর কথা, সে বাঁধই ধসে পড়ছে ব্রহ্মপুত্রে। কুড়িগ্রামের কাঁচকল এলাকায় সবশেষ বৃহস্পতিবার ভেঙেছে ডানতি রক্ষা বাঁধের প্রায় 60 মিটার ব্লক পিচিং। আর চলতি বর্ষায় ধসের ঘটনা ঘটেছে একাধিক, যাতে হুমকির মুখে প্রায় 1 কিলোমিটার অংশ। এলাকাবাসী বলছেন, প্রয়োজনের চেয়ে কম জিও ব্যাগ দিয়ে দায়সারা কাজ চলছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে বিলীন হতে পারে বসত ভিটা ও কয়েক হাজার একর আবাদি জমি। 6,000, 4,000, 3,000 করে বস্তা দেয়, এক ভাঙিতে অতগুলো বস্তা কম হয়। আরো না কত কষ্ট কি ঘর তুলছি, ওই ঘর কোন বিড়িখানা ভাঙি যায় দিদি, আমাকে ঢাকা দেয় আসলে ছাড়া আমার উপায় নেই। পশ্চিম তীরে যে হাজার হাজার হেক্টর জমি আছে, এখানে সবকিছু অকেজ হয়ে যাবে। বগুড়াহাট থেকে কাঁচকলের মধ্যে বাঁধটা ভেঙে যায়, চিলমারি যে ঐতিহ্য, এই ঐতিহ্য থাকবে না। অর্থাৎ চিলমারি শহর যেটা আছে সেটাও মানে চরের মধ্যে, নদীর মধ্যে বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদীর পূর্ব পাশে চর জেগে ওঠায় মূল স্রোতের চাপ পড়ছে পশ্চিম তীরে। এছাড়া বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ভরাট এবং ট্রলার থেকে বালু খালাসের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। একটি অ্যাক্টিভ চ্যানেল এখানে দেখা যাচ্ছে, যে চ্যানেলের ফ্লো মূলত বাঁধের একদম নিকটবর্তী দিয়ে প্রবাহিত হচ্ছে। ধারণা করা হচ্ছে যে এটির সৃষ্ট চাপেই আসলে এখানে ধস নেমেছে। তো আমরা এই বিষয়টি ইকো সাউন্ডার দিয়ে আরও সার্ভে করছি, এটির আরও খতিয়ে দেখা হচ্ছে আসলে কারণগুলো কি কি, তারপর আমরা বাকি আরও ব্যবস্থা নেওয়া হবে। পুরো 4 কিলোমিটার মাঠেই স্থায়ী সংস্কার না হলে নতুন নতুন এলাকায় দেখা দিতে পারে ধস। তাই কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। নদী ভাঙনের খবর জানবো গাইবান্ধা এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই গাইবান্ধায় চলে যাব সহকর্মী আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন, গাইবান্ধার নদ নদীতে ভাঙন এবং নদী পাড়ে মানুষ আতঙ্কিত রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানাবেন সার্বিক পরিস্থিতি নিয়ে। সারিকা, এই যে গাইবান্ধার যে নদ নদীগুলো রয়েছে, এই নদ নদীগুলো কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, কখনো কমছে কখনো বাড়ছে। এর মধ্যে এই নদী ভাঙনের তীব্র আকার ধারণ করেছে গাইবান্ধা জেলার যে নদীগুলো রয়েছে, সেই নদী পাড়ের মানুষরা এই আতঙ্কে রয়েছে। পাশাপাশি নদীর পানি কিন্তু আজকে বাড়ছে। এখানে আপনার এই যে গাইবান্ধা, সুন্দরবন, সাগারদা, ফুলছড়ি, গাইবান্ধা সদর, পলাশবাড়ি এবং
গোবিন্দগঞ্জ যে রয়েছে এই 7টি উপজেলায় কিন্তু নদী যে তীরবর্তী রয়েছে সেই মানুষগুলো কিন্তু আপনার হচ্ছে নদীর ভাঙনের কবলের শিকার হয়েছে। পাশাপাশি তারা নদীর যে ভাঙন বাড়িঘর হারিয়ে তারা এখন বাঁধে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। আজকে যেটা জানতে পেরেছি যে ঘাঘট নদীর পানি এবং তিস্তা নদীর পানি কিন্তু অব্যাহত বৃদ্ধি রয়েছে এবং পাশাপাশি করতোয়া নদী এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি হ্রাস পেয়েছে। পাশাপাশি যদি বলি যে এখানে ভাঙন প্রতিরোধের কথা যদি বলি, সেটা হলো পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে 40টি জায়গায় কিন্তু ভাঙন প্রতিরোধে করছে, সেখানে তারা 20টি জায়গায় কাজ করছে এবং আরও 10টি জায়গায় ঠিকাদার নিয়োগ দিয়েছে, বাকি 10টি জায়গায় বরাদ্দ চেয়ে পাঠিয়েছে, এই প্রতিরোধের ব্যবস্থা করছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার ভাঙনের প্রতিরোধের সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী এম কে রানা। রানা, পটুয়াখালীতেও পায়রা নদীতে ভাঙন দেখা দিয়েছে, কি অবস্থা সেখানকার স্থানীয়রা কি বলছেন? হ্যাঁ সারিকা, আপনাকে জানিয়ে রাখি যে আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী সদর উপজেলার যে ইটবাড়িয়া ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের চাঁদকাটি গ্রামে। আসলে এখানে কিন্তু গত ওই যে আবহাওয়া ঝুঁকিপূর্ণ আবহাওয়া থাকাকালীন অবস্থায় কিন্তু আসলে এখানে তীব্র ভাঙন শুরু হয়। সেই ভাঙন কিন্তু বর্তমানে অব্যাহত রয়েছে। আপনি আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এই ভাঙন কবলিত এলাকা থেকে কিন্তু আসলে মানুষজন তাদের ঘর বাড়ি সরিয়ে নিয়েছে এবং তাদের যে গাছপালা সেটি কিন্তু কাটার চেষ্টা করছে। কারণ কিছুক্ষণ আগেও আমি এখানে দাঁড়িয়ে রয়েছিলাম, সেখানে কিন্তু একাধিক গাছপালা রয়েছিল, সেই গাছপালা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সারিকা, আরেকটু যদি জানিয়ে রাখি, আসলে পটুয়াখালী জেলায় শুধু পায়রা নদী নয়, সেটা লোহালিয়া নদী, কারখানা নদী, এছাড়াও কিন্তু গলাচিপা উপজেলার একাধিক পয়েন্ট রয়েছে যেখানে কিন্তু আসলে নদী ভাঙন দেখা দিয়েছে। এই বিষয়ে কিন্তু কথা বলেছিলাম জেলা পানি উন্নয়ন বোর্ডের যারা রয়েছে তাদের সঙ্গে। তারা কিন্তু বারবার বলছিলেন যে আসলে তাদের বাজেট স্বল্পতার কারণে তারা ঝুঁকিপূর্ণ যে অবস্থা যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা জিও ব্যাগ ফেলে কিন্তু অস্থায়ীভাবে তারা মেরামতের চেষ্টা করেন। এছাড়া কথা বলেছিলাম এখানকার ভাঙন কবলিত এলাকার যারা রয়েছে তারা কিন্তু বারবার বলছিলেন যে বিভিন্ন অফিস আদালতে ধর্ণা দিয়েও কিন্তু আসলে তারা কোনো প্রতিকার পাননি। ফলে কিন্তু 3 থেকে 4 বার তাদের বাড়ি স্থানান্তর করার ফলে তারা এখন নিঃস্ব হয়ে গেছেন। প্রায় হয়তো কিছু কিছু পরিবার এখনো তারা হয়তো রাস্তার পাশে তারা কিন্তু ছাপড়ি ঘরে অবস্থান নিয়ে কিন্তু তারা মানবতার জীবনযাপন করছিলেন, এমনটা কিন্তু বলছিলেন তারা। সারিকা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী এবং গাইবান্ধা থেকে নদী ভাঙনের খবর জানছিলাম।